একটা বিশ্ববিদ্যালয় কিভাবে একটা দেশের ইতিহাস বদলে দিতে পারে? একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিভাবে ভাষার জন্য রাস্তায় নামতে পারে? কিভাবে সেই একই ক্যাম্পাস থেকে উঠে আসে পরে স্বাধীনতার আন্দোলনের নেতৃত্ব? আর কিভাবে একটি বিশ্ববিদ্যালয় নিজেই হয়ে উঠতে পারে একটি জাতির রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসের অংশ? এই গল্প ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আজ আমরা জানব ঢাকা বিশ্ববিদ্যালয় কেন প্রতিষ্ঠিত হয়েছিল, এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে ভূমিকা রেখেছিলেন কারা, প্রথম দিকে কেমন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেন বাংলাদেশের ইতিহাসের এতগুলো গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের নাম জড়িত আছে। চলুন ফিরে যাই 100 বছরেরও বেশি পেছনে। সময়টা 20 শতকের শুরু। তখন ভারতবর্ষ ব্রিটিশ শাসনের অধীনে, আর আজকের বাংলাদেশ তখন ছিল ব্রিটিশ ভারতের বাংলার অংশ। 1905 সালে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ করে তৈরি হয় নতুন প্রদেশ, পূর্ববঙ্গ ও আসাম, আর এর রাজধানীর করা হয় ঢাকাকে। হঠাৎ করেই ঢাকার গুরুত্ব অনেক বেড়ে যায়, প্রশাসন বাড়ে, শিক্ষার প্রসারের প্রয়োজন বাড়ে, আর ঢাকার মানুষও বুঝতে শুরু করে এই অঞ্চলে উচ্চশিক্ষার জন্য একটি বড় প্রতিষ্ঠান দরকার। কিন্তু মাত্র কয়েক বছর পরেই পরিস্থিতি পাল্টে যায়। 1911 সালে বঙ্গভঙ্গ বাতিল করা হয়। ঢাকা আবার তার আগের রাজনৈতিক গুরুত্বে অনেকটাই হারায়। আর তখন ঢাকার অভিজাত ও শিক্ষিত সমাজের মধ্যে একটি দাবি আরও জোরালো হয়ে ওঠে। ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। এই দাবির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল নবাব সলিমুল্লাহ, নবাব আলী চৌধুরী এবং শেরেবাংলা কে ফজলুল হকের মতো নেতাদের। 1912 সালের দিকে ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হয়। পরে স্যাডলার কমিশন ও ঢাকার একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করে। ধীরে ধীরে পরিকল্পনা এগোতে থাকে, আর অবশেষে আসে সে ঐতিহাসিক দিন, 1 জুলাই 1921। 23 মার্চ 1920 ব্রিটিশ ভারতের আইনসভা পাশ করে। এরপর প্রস্তুতি শেষ। তারপর 1 জুলাই 1921 আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রথম উপমহাচার্য স্যার ফিলিপ জোসেফ হার্টগ। বিশ্ববিদ্যালয়টি গড়ে ওঠে রমনা এলাকার প্রায় 600 একর জমির উপরে। কিন্তু তখনকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকের মতো ছিল না। মাত্র 3টি অনুষদ, 12টি বিভাগ, 3টি আবাসিক হল, 60 জন শিক্ষক এবং 877 জন শিক্ষার্থী। ভাবুন তো, আজকের বিশাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল এত ছোট পরিসর থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর খুব দ্রুত একটি পূর্ব বাংলার গুরুত্বপূর্ণ জ্ঞান চর্চার কেন্দ্রে পরিণত হতে থাকে। এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যুক্ত হন তৎকালীন বাংলার বহু খ্যাতিমান শিক্ষাবিদ হরপ্রসাদ শাস্ত্রী, মোহাম্মদ শহীদুল্লাহ, রামেশচন্দ্র মজুমদার, সত্যেন্দ্রনাথ বসু, জ্ঞানচন্দ্র ঘোষ। তাদের হাত ধরে বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠতে থাকে গবেষণা ও জ্ঞানচর্চার শক্তিশালী পরিবেশ। আর একটা মজার ব্যাপার হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্ববিদ্যালয়ের জন্মের দিন থেকেই, 1 জুলাই 1921। মাত্র 5 জন শিক্ষক এবং 7 জন BA অনার্স শিক্ষার্থী নিয়ে ইতিহাস বিভাগের যাত্রা শুরু হয়। প্রথম বিভাগীয় প্রধান ছিলেন ইতিহাসবিদ রামেশচন্দ্র মজুমদার। একটা ছোট্ট বিভাগ পরবর্তীতে হয়ে ওঠে বাংলাদেশের ইতিহাস চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস তখনও কেবল শ্রেণীকক্ষের মধ্যে সীমাবদ্ধ ছিল, কারণ সামনে আসছিল আরও বড় এক সংঘাত। 1947 ব্রিটিশ শাসনের অবসান। ভারত ভাগ হলো, পূর্ব পাকিস্তানের অংশ হয়ে গেল আমাদের এই বাংলাদেশ। নতুন নাম পূর্ব পাকিস্তান। কিন্তু নতুন রাষ্ট্রের জন্মের পরই দেখা দিল বড় প্রশ্ন, রাষ্ট্রভাষা কি হবে। পাকিস্তানের কেন্দ্রীয় সরকার উদ্রকে রাষ্ট্রভাষা করার উদ্যোগ নিল, কিন্তু পূর্ব পাকিস্তানের মানুষের মাতৃভাষা ছিল বাংলা। শুরু হলো প্রতিবাদ, আর এই আন্দোলনের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠল ঢাকা বিশ্ববিদ্যালয়। 1952 সালের ফেব্রুয়ারিতে আন্দোলন তীব্র হয়ে ওঠে। 21শে ফেব্রুয়ারি সরকার 144 ধারা জারি করেছিল, কিন্তু ছাত্ররা সিদ্ধান্ত নিল তারা মিছিল করবে। শুরু হলো মিছিল, পুলিশ গুলি চালালো,
রক্তে ভিজে গেল ঢাকার রাজপথ। শহীদ হলেন সালাম, বরকত, রফিক, জব্বার, আরও অনেকে। ভাষার জন্য এই আত্মত্যাগ শুধু একটি ভাষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলন ছিল না, এটি ধীরে ধীরে বাঙালি জাতির চেতনায় অন্যতম ভিত্তি হয়ে ওঠে। আর সেই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু আন্দোলন থেমে থাকেনি। পাকিস্তানি শাসনের বিরুদ্ধে ক্ষোভ ক্রমে বাড়তে থাকে। 1960 সালের আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র সমাজ প্রতিবাদ শুরু করতে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছিলেন সেই আন্দোলনের সামনের সারিতে। 1969 সালের গণ অভ্যুত্থানে আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। 20 জানুয়ারি পুলিশের গুলিতে নিহত হন ছাত্রনেতা আসাদুজ্জামান। তার মৃত্যু আন্দোলনের পর আগুন জ্বালিয়ে দেয়। গণ অভ্যুত্থানে ছড়িয়ে পড়ে পুরো পূর্ব পাকিস্তানে। আর সেই আন্দোলন শেষ পর্যন্ত পাকিস্তানি শাসনের ভিতরে কাঁপিয়ে দেয়। তারপর আসে 1971 সাল, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর। 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় শুরু করে সামরিক অভিযান অপারেশন চার্চলাইট। আর ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে সেই আক্রমণের অন্যতম প্রধান লক্ষ্য। বিশ্ববিদ্যালয় হলগুলোতে চালানো হয় হত্যাযজ্ঞ। নিহত হন বহু ছাত্র, শিক্ষক, কর্মচারী। 25শে মার্চ রাতে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে আছে। কিন্তু ভয় দেখিয়ে বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা থামানো যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অনেকে সরাসরি মুক্তিযুদ্ধে যোগ দেন। কেউ অস্ত্র হাতে যুদ্ধ করেন, কেউ সংগঠন হিসেবে কাজ করেন, কেউ মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়ে তোলেন, অনেকে আবার প্রাণ দেন। ইতিহাস বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধে শহীদ হন। অবশেষে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর 16 ডিসেম্বর 1971 বাংলাদেশে স্বাধীনতা পতাকা ওড়ে একটি নতুন দেশের জন্ম হয়। আর সেই নতুন দেশের জন্মের ইতিহাসের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম চিরদিনের জন্য জড়িয়ে গেল। স্বাধীনতার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আসে নতুন দায়িত্ব, একটি নতুন দেশকে গড়ে তুলবে বলে। শিক্ষা, গবেষণা, প্রশাসন, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি সব ক্ষেত্রেই প্রয়োজন হয় দক্ষ মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয় সেই মানব সম্পদ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 1973 সালে জারি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র শাসক কাঠামো আরও শক্তিশালী হয়ে ওঠে। সময়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভাগ, অনুষদ, ইনস্টিটিউট এবং গবেষণা কেন্দ্রের সংখ্যা বাড়তে থাকে। যে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল মাত্র 3টি অনুষদ ও 12টি বিভাগ নিয়ে, সেটি ধীরে ধীরে পরিণত হয় বাংলাদেশের অন্যতম বৃহৎ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়কে এত গুরুত্বপূর্ণ বলা হয় কেন? শুধু কি এর বয়সের জন্য? না, শুধু শিক্ষার জন্যও নয়। কারণ বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অনেক বাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের উপস্থিতি দেখা যায়। 1952 ভাষা আন্দোলন, 1969 গণ অভ্যুত্থান, 1971 মুক্তিযুদ্ধ এবং 1990 সালের স্বৈরাচারী বিরোধী আন্দোলনে প্রতিটি সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনে অংশ হয়েছে। এই কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি বাংলাদেশের ইতিহাসের একটি জীবন্ত অংশ। 100 বছরেরও বেশি সময় আগে কয়েকটি বিভাগ, কয়েকজন শিক্ষক, কয়েকজন শিক্ষার্থী নিয়ে যে বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু হয়েছিল, আর সেটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় পরিচয় তার ভবন নয়, তার সবচেয়ে বড় পরিচয় তার মানুষ। যে তরুণরা ভাষার জন্য রাস্তায় নেমেছিল, যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, যারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছিল, আর যারা জ্ঞান ও চিন্তার মাধ্যমে বাংলাদেশের সমাজকে বদলে দেওয়ার চেষ্টা করেছে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস আসলে শুধু একটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নয়, এটি বাঙালির শিক্ষা, চিন্তা, সংগ্রাম, আত্মপরিচয় এবং স্বাধীনতার ইতিহাসের সঙ্গেও গভীরভাবে জড়িত। কিন্তু কিছু বিশ্ববিদ্যালয় নিজেরাই ইতিহাস হয়ে যায়, আর ঢাকা বিশ্ববিদ্যালয় সেরকম একটি ইতিহাস। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং ইতিহাসের এমন সত্য ঘটনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে লিখে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের কোন ঘটনাটি আপনার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে। বিদায় নিচ্ছি,
এবারের পর্বে দেখা হচ্ছে অন্য কোনো ইতিহাসমূলক ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।